Hello friends, welcome to Bengal Equation, a place to understand solutions better. আজকের সেশনের সূচনা মিসেলেনিয়াস প্রিলিমস 2019 ম্যাথমেটিক্স প্রবলেমগুলোর সলিউশনের সেকেন্ড পার্টের দ্বারা, যার প্রথম প্রশ্নই প্রফিট থেকে। এখানে বলা হয়েছে the cost price of an article is 64% of the marked price. The gain percent after allowing a discount of 12% is। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য হলো মার্কড প্রাইসের অর্থাৎ ধার্য মূল্যের 64%। 12% ছাড় দেওয়ার পরে সেই দ্রব্যটির ক্রয় মূল্য সেই দ্রব্যটিতে তার লাভ কত পার্সেন্ট হবে। যেহেতু এখানে কস্ট প্রাইস তথা ক্রয় মূল্য এবং সেলিং প্রাইস ডিসকাউন্ট 12%-এর ডিসকাউন্ট দুটোই তুলনা হয়েছে মার্কড প্রাইসের উপরে, তাই আমরা মার্কড প্রাইসকে এখানে 100 ধরে ক্যালকুলেশনটা করব, 100 টাকা ধরে ক্যালকুলেশনটা করব। যার সঙ্গে তুলনা করবে তাকেই আমরা 100 ধরে ক্যালকুলেশন করব। এবার মার্ক প্রাইসটা কি? মার্ক প্রাইস হচ্ছে কোনো প্যাকেটে যে এমআরপি লেখা থাকে সেটাই হলো মার্ক প্রাইস বা লিখিত মূল্য। আমরা জানি ছাড় তার উপরেই হয়। তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস বলা হয়েছে মার্ক প্রাইসের 64%, অর্থাৎ 100 এর 64% ইকুয়ালস টু 100 গুণিত 64/100 ইকুয়ালস টু 64 টাকা। এবার যেহেতু ছাড় 12% দেওয়া হয়েছে, এবার 12% ছাড় মানে 100 টাকায় 12 টাকা ছাড় দেওয়া, তাহলে দাম কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 88%। অতএব সেলিং প্রাইস হবে মার্কড প্রাইসের 88% ইকুয়ালস টু 100 ইন্টু 88/100 ইকুয়ালস টু 88 টাকা। তাহলে আমরা সেলিং প্রাইস, কস্ট প্রাইস পেয়ে গেলাম, সেলিং প্রাইস পেয়ে গেলাম। তাহলে প্রফিট কত? প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, দ্যাট ইজ ইকুয়ালস টু 24। এবার শতকরা প্রফিট কিভাবে বের করব? তাহলে শতকরা প্রফিট হবে, প্রফিট পার্সেন্টেজ হবে লবে প্রফিট এবং হরে প্রফিট সবসময় আমরা ক্যালকুলেট করি ক্রয় মূল্যের উপরে, তাহলে হরে হবে 64 ইন্টু 100%। এবার এটাকে আমরা কাটাকুটি করবো, 8 3 24, 8 8 64, 4 2 8, 4 25 100, 25 3 75/2% ইকুয়ালস টু 37.5%। অতএব সেই ব্যক্তিটির গেইন হয়েছে 37.5%। লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 97-এ বলা হয়েছে প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল for ₹1060 is 20% more than the loss incurred by selling the same article for ₹950. At what price should the article be sold to earn 20% profit? অর্থাৎ একটি দ্রব্যকে যদি আমরা 1060 টাকায় বিক্রি করি, ধরে নিলাম এটাকে সেলিং প্রাইস 1 বলছি, তাহলে 1060 টাকায় বিক্রি করলে যত টাকা প্রফিট হয় সেটাকে যদি আমরা সেলিং প্রাইস 2 অর্থাৎ 950 টাকায় বিক্রি করলে যত লস হয় তার থেকে 20% বেশি হচ্ছে 1060 টাকায় বিক্রি করার প্রফিটটি। আবার বলি, 950 টাকায় বিক্রি করলে যত টাকা লস পাবো একটা দ্রব্যকে বিক্রি করে, 1060 টাকায় বিক্রি করলে তার চাইতে 20% বেশি প্রফিট পাবো, লসের চাইতে 20% বেশি প্রফিট পাবো। যেহেতু এখানে লসের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে লসকে যদি আমরা 100% ধরি, তাহলে প্রফিট কিন্তু হচ্ছে তার থেকে 20% বেশি, অর্থাৎ টোটাল প্রফিট হবে 120%, লসের 120%। এবার আমরা লস বা লাভ ক্যালকুলেট করি ক্রয় মূল্যের উপরে, যা এখানে দেওয়া নেই। অতএব আমরা ক্রয় মূল্যকে এখানে ধরে নিলাম x টাকা। তাহলে 1060 টাকায় বিক্রি করলে লাভ হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এবং 950 টাকায় বিক্রি করলে লস হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার এই দুটো সমান তখনই হবে যখন লসের 120% আমরা বের করব, অর্থাৎ লাভ ইকুয়ালস টু লসের 120%, implies that বা অর 20 6 120, 20 5 100। এবার এই 5টা আছে হরে, এটাকে আমরা এটা দিয়ে আমরা একে গুণ করে দিব, বাম দিকটাকে বাম দিকে আনবো, তাহলে গুণ হয়ে যাবে।
তাহলে কত হবে? 5300 মাইনাস 5x, এবং 6 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে গুণফল দাঁড়াবে লবে লবে গুণ 6x মাইনাস 5700 implies that, এবার আমরা এক্সগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি আর ধ্রুবকগুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে 5300 প্লাস 5700 equals to 6x plus 5x implies that 11,000 equals to 11x, আর এটাকেই যদি আমরা একটু ক্যালকুলেট করি x এর ভ্যালু আমরা পাবো 1000, অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। এবার সর্বশেষে আমাদের জানতে চাওয়া হয়েছে কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট হবে। তাহলে 20% প্রফিট করতে চাইলে সেলিং প্রাইস কিন্তু হয়ে গেল, যদি কস্ট প্রাইস 100% হয় সেলিং প্রাইস হয়ে যাবে 120%, কিন্তু আসলে কস্ট প্রাইস হচ্ছে 1000 টাকা, তাহলে সেলিং প্রাইস হবে 1000-এর 120%, মানে 120/100 ইকুয়ালস টু 1200 টাকা। আমি তোমাদের বেসিক নলেজ এই ম্যাথ সম্পর্কে আছে সেটা ধরে নিয়ে অঙ্কগুলো করাচ্ছি, বাট যখন আমি বেসিক্স করাবো তখন সব কিছুই শেখাবো। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, a sum of money placed at compound interest doubles itself in 5 years, অর্থাৎ কিছু পরিমাণ টাকা, আমরা ধরে নিলাম p পরিমাণ টাকা, কিছু সুদের হারে, অর্থাৎ ধরে নিলাম r% সুদের হারে 5 বছরে কত হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2p হয়ে যাচ্ছে। তাহলে দ্বিগুণ হয়ে যাওয়া মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা p হোল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা থেকে যে আমরা ভ্যালুটা পাই সেই ভ্যালুটা কিন্তু আসলে সুদ আসল, কস্ট প্রাইস ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল ইকুয়ালস টু সুদ আসল। তাহলে এই যে 2pটা এটা কিন্তু আসলে সুদ আসল। এবার সেই একই পরিমাণ টাকা কি বলেছে, ইট উইল অ্যামাউন্ট টু 8 টাইমস ইটসেলফ অ্যাট দি সেম রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন হাউ মেনি ইয়ার্স, অর্থাৎ সেই p পরিমাণ টাকায় r% সুদের হারে কত বছরে 8p হবে। তাহলে এই ফর্মুলাতে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে আমরা প্রথম তথ্যটার মানগুলো বসাই, p হোল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5, 5 বছরে কত হয়েছে? দ্বিগুণ হয়েছে, 2p হয়েছে। y দিক থেকে আমরা p কেটে দিলাম, ইমপ্লাইজ দ্যাট, এবার দেখো এখানে আমার আছে 2, সুদের ঘরে সুদাসলের ঘরে আছে 2, সেটাকে আমাকে 8 করতে হবে, 8p করতে হবে, তার জন্য প্রথমে 8 করতে হবে। এবার যদি উভয় দিকে আমি কিউব নিয়ে নিই তাহলে 2 এর কিউব 8 হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, উভয় দিকে কিউব নিব, equals to 2 এর কিউব, implies that 1 plus r/100 whole to the power 15 equals to 8। এবার যদি আমি উভয় দিকে p দিয়ে গুণ করে দিই তাহলে এটাই কি হয়ে গেল, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, যার সময় কত 15 বছর আর অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে 8p হয়ে যাচ্ছে, অর্থাৎ p এর 8 গুণ হয়ে যাচ্ছে। আমাদের উত্তর হবে অপশন সি 15 ইয়ার্স। কোয়েশ্চেন নাম্বার 93, এখানে বলা হয়েছে if the compound interest on a certain sum of money at 16.2/3% per annum for 3 years is 1272 rupees, then the simple interest per annum on the same sum at the same rate and for the same period is, অর্থাৎ এখানে টাকার অ্যামাউন্টটা বলা নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি টাকার অ্যামাউন্ট হচ্ছে p টাকা, p টাকা 16.2/3% সুদের হারে, 16.2/3% মানে 16 দুগুণি 16 3 38 2 50/3%, এই সুদের হারে 3 বছরে সুদ দেয়, ইন্টারেস্ট দেয় 1270 টাকা, নট সুদ আসল, সুদ দেয় 1270 টাকা। তাহলে সেই p টাকায় 50/3% সুদের হারে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট দিবে কত টাকা, আগেরটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় 1270 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করার জন্য কিন্তু আমাদের p এর ভ্যালুটা জানতে হবে, আর যে p এর ভ্যালুটা বেরোবে
প্রথম তথ্যের দ্বারা। তাহলে প্রথম তথ্যে যেহেতু 1270টা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করব, যেখানে হবে পি হোল ইন্টু 1 প্লাস, যেহেতু আর এর ভ্যালু এখানে 50/3, তাহলে 50/3 বাই 100 হোল টু দি পাওয়ার 3। এটা হলো সুদাসল। সুদাসল থেকে যদি আসলটাকে বিয়োগ দিই অর্থাৎ মাইনাস পি, এটা আমাদের হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো উভয় দিক থেকে আমরা পি কমন নিলাম, তাহলে ভিতরে থাকলো 1 প্লাস। এবার এই জায়গাটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এটা যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশটার লব হচ্ছে আরেকটা ভগ্নাংশ। যখন দেখি কোনো ভগ্নাংশের লবে ভগ্নাংশ আছে, সেই লবের ভগ্নাংশের হরটা অর্থাৎ 3 পুরো ভগ্নাংশের হরের সঙ্গে গুণ হয়ে যাবে, যা দেখতে হবে এরকম 50/3 ইন্টু 100। অতএব তার কিউব -1 ইকুয়ালস টু 1270, implies that p whole into, তাহলে 50 একে 50, 50 দুগুণে 100, 1 প্লাস 1/6 তার কিউব -1 ইকুয়ালস টু 1270, implies that p whole into, তাহলে এটা যোগ করে আমরা কত পাবো? এটা যোগ করে আমরা পাবো 7/6 তার কিউব -1 equals to 1270, implies that p whole into 7 এর কিউব মানে 343, 6 এর কিউব মানে 216 -1 equals to 1270, implies that p whole into, এটাকে যদি আমরা বিয়োগ করি সেই বিয়োগ ফলটা হবে 127/216 equals to 1270, implies that p equals to 1270 into 216/127। অতএব পি এর ভ্যালু আমরা কত পেলাম? 2160 টাকা। এবারে 2160 টাকার সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু হবে 2160। আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা জানি, ফর্মুলাটা কি? আগে ফর্মুলাটাই লিখে দেই, পি ইন্টু টি ইন্টু আই বাই 100। আই আর আর বলতে পারি আয়ের জায়গায়, আই ফর রেট অফ ইন্টারেস্ট। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 2160, টি এর ভ্যালু হচ্ছে 3 এবং আয়ের ভ্যালু হচ্ছে 50/3 ইন্টু 100। তাহলে এটা আমরা যদি কাটাকুটি করি আমাদের উত্তর দাঁড়ায় 1080 টাকা। তাহলে ওই আমাদের উত্তর কত হবে? উত্তরটা হচ্ছে অপশন এ। লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। এখানে বলেছে এ ম্যান invested 1/3, 1/4 and remainder of his capital at the rate of 7%, 8%, 10% annual simple interest respectively. If his annual income is 561 rupees, the capital invested is, অর্থাৎ এক ব্যক্তি তার অর্থের 1/3 অংশ, 1/4 অংশ এবং বাকি অংশ ইনভেস্ট করেছেন। তাহলে বাকি অংশ কত হবে? তাহলে পুরো অর্থটা আমরা যদি এক অংশ ধরি, তাহলে বাকি অংশটা হবে 1 - 1/3 - 1/4। এবার এটা বিয়োগ করলে আমরা পাবো 5/12 অংশ। এটা আমরা ছোট করে করেও নিতে পারি বিয়োগটা। এবার আমরা ধরে নিলাম টোটাল অ্যামাউন্টটা পি। তাহলে পি টাকার 1/3 অংশ, টোটাল অ্যামাউন্ট যদি পি হয়, তাহলে পি টাকার 1/3 অংশ কত হবে? পি টাকার 1/3 অংশ হবে p/3, 1/4 অংশ হবে p/4 এবং 5/12 অংশ হবে p/5, p/12। এবার এই p/3 টাকা ইনভেস্ট করা হয়েছে, সব টাকায় 1 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে, কারণ এখানে 561 টাকা আমরা পার অ্যানাম পাচ্ছি, 1 বছরে এত টাকা আয় করছে সেই ব্যক্তি। তাহলে p/3 টাকা 7% হারে, p/4 টাকা 8% হারে এবং 5p/12 টাকা 10% সুদের হারে সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করা আছে।
তাহলে একটু আগে যে আমরা ফর্মুলাটা পেলাম সিম্পল ইন্টারেস্টের, সেখান থেকে আমরা সেই ফর্মুলার সাহায্যে এখানে p/3 টাকার 7% হারে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত বেরিয়ে যাবে? তাহলে কত হবে সেটা? আসল গুণিত সময় গুণিত সুদের হার ইকুয়ালস টু 7p/300। অনুরূপভাবে যদি আমরা এটা বের করি তাহলে এটা হবে 8p/400 এবং এটা হবে 50p, 10×5 = 50, যেহেতু সময় 1 থাকছে সবটাতে, ওই জন্য ডাইরেক্ট আমরা 10 আর 5কে গুণ করে দিতে পারি। সময় যদি 2 থাকতো তাহলে 10 দুগুণে 20, 20×5 = 100, এভাবে ক্যালকুলেট করে নিতে পারতাম। তাহলে কত হবে এটা? 50p/1200 টাকা। তাহলে এগুলো হলো আমাদের প্রাপ্ত সুদ 3টা সোর্স থেকে। এবার এই ক্যালকুলেশনটা, পুরো ক্যালকুলেশনটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে মুখে মুখে করে নিতে পারবো, বা এর থেকে যদি একটু জটিল সংখ্যাও দেয় তাহলেও মুখে মুখে করে নিতে পারবো। অর্থাৎ আমাদের অঙ্কটা শুরু হবে কিন্তু এখান থেকে, কি প্রথম সোর্সের সুদের পরিমাণ হচ্ছে 7p/300 প্লাস দ্বিতীয় সোর্সের সুদের পরিমাণ হচ্ছে 8p/400 এবং তৃতীয় সোর্সের সুদের পরিমাণ হচ্ছে 50p/1200। তাহলে এই সবগুলো সুদের সমষ্টি তো আমাদের আয়, বাৎসরিক আয়, সেই ব্যক্তির বাৎসরিক আয়, আমাদের না, সেই ব্যক্তির 561 টাকা। ইমপ্লাইজ দ্যাট, এবার এটা লসাগু যদি করি কত হবে? 1200। 300 দিয়ে 1200কে ভাগ দিলে 4, 7 4 28p। অনুরূপভাবে 400 দিয়ে ভাগ দিলে 3, 8 3 24p এবং 1200 দিয়ে ভাগ দিলে কত হবে? 50p পাবো, ইকুয়ালস টু 561 টাকা। এই সবগুলোকে যোগ করলে আমরা পাই 102p এবং এই 1200কে এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে সেটা 561-র সঙ্গে গুণ হয়ে যায়। ইমপ্লাইজ দ্যাট p ইকুয়ালস টু 561 ইন্টু 1200/102। 2 5 10, 2 1 2, 2 6 12, 0 0। এবার দেখো একটু আমাদের ক্যালকুলেশনে সড়গড় হতে হবে। কিভাবে? যেমন এখানে 51 1 51, এখানে যদি আমরা 51 দিয়ে কাটাকুটি করি, 51 1 51, 56 থেকে 51 বাদ গেলে 5 গিয়ে 51 হয়ে যাচ্ছে আবার, অর্থাৎ 51 1 51। এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। 11 6 66, 6600 টাকা হচ্ছে আমাদের আসলের পরিমাণ। অর্থাৎ আমাদের উত্তরটা হলো অপশন সি, 6600। এত টাকা সেই ব্যক্তি ইনভেস্ট করেছিলেন। এবারে আমরা চলে এসেছি টাইম, স্পিড এবং ডিস্টেন্সের ম্যাথে। প্রথম প্রশ্নে এখানে একটা ট্রেনের ম্যাথ দেওয়া হয়েছে। প্রথমে আমি বলে দিই, যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো টানেল বা কোনো দীর্ঘ কোনো কিছুকে অতিক্রম করে, কোনো ব্রিজ, তখন সে শুধু সেই প্ল্যাটফর্ম বা টানেলের দৈর্ঘ্যকে অতিক্রম করে না, সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। সাপোজ একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার এবং ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এবং এখন ট্রেনটার সেই 300 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে লেগেছে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে সে কিন্তু 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেনি, সেই ট্রেনের দ্বারা অতিক্রান্ত মোট দূরত্বটা হচ্ছে 12 সেকেন্ডে 300 + 100 = 400 মিটার। এই কথাটা মাথায় রাখতে হবে। কিন্তু এখন যদি সেই ট্রেনটা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজকে অতিক্রম না করে কোনো ব্যক্তি বা কোনো পোল, এই ধরনের বস্তুকে অতিক্রম করতো যাদের দৈর্ঘ্য খুবই কম, কারণ সেই দৈর্ঘ্যটাকে আমরা নগণ্য ধরে নিই এবং ধরে নিই যে ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্যকেই সেই সময় অতিক্রম করছে। তাহলে এই দুটো কথা মাথায় রেখে এবার আমাদের অঙ্কটা আমরা এগোবো। এবং আরেকটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে, তোমরা কল্পনা করো যখন আমরা কোনো বাসে বা ট্রেনে যাতায়াত করি, তখন আমাদের অপোজিট দিক থেকে একটা বাস যদি বা ট্রেন যদি আমাদেরকে ক্রস করে, মনে হয় সেই ট্রেনের গতিটা অনেক বেড়ে গেছে। আর যদি সেই ট্রেনটা আমরা যেদিকে যাচ্ছি সেই দিক দিয়েই আমাদেরকে অতিক্রম করে, তখন মনে হয় ট্রেনের যে অতিক্রম করেছে তার সেই ট্রেনের গতিবেগটা কিন্তু তত বেশি একটা নেই। তো এখানে আমাদের যে আপেক্ষিক মনোভাবটা মনে হচ্ছে, একটা ক্ষেত্রে ট্রেনের গতি বেড়ে যাচ্ছে যখন অপোজিট দিক থেকে আসছে, আবার একটা ক্ষেত্রে মনে হচ্ছে ট্রেনের গতিবেগ কম আছে তুলনামূলক। তো এই ধরনের গতিবেগকে আমরা আপেক্ষিক গতি বলি, এবং আপেক্ষিক গতিবেগের মানটা হচ্ছে যে ক্ষেত্রে মনে হচ্ছে বেড়ে গেছে অপোজিট ডিরেকশনের, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হবে, আমরা যে ট্রেনে বসে আছি সেই ট্রেনের গতিবেগটা হবে তার গতিবেগ, ভেলোসিটি অফ দি ট্রেন, প্লাস আরেকটা যে ট্রেনটা আসছে অপোজিট দিক থেকে বা আরেকটা কোনো বাস বা কোনো
মানুষ অপোজিট দিক থেকে আসছে তার গতিবেগ। এই দুটোর গতিবেগের যোগফলটাই হবে আপেক্ষিক গতিবেগ। আর যদি আমরা একই দিকে যাই তখন আপেক্ষিক গতিবেগটা হয় যার গতিবেগ বেশি তার গতিবেগ থেকে যার গতিবেগ কম তার গতিবেগটা বিয়োগ করে দিব। তাহলে এই দুটো কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার প্রশ্নটা পড়া যাক। এখানে বলা হয়েছে এ ট্রেন 100 meters long takes 6 seconds to cross a man walking at 5 km/h in a direction opposite to that of the train। মানে ট্রেনটা যেদিকে এগিয়ে যাচ্ছে তার অপোজিট দিকে, অর্থাৎ এই দিকে ব্যক্তিটা এগিয়ে আসছে এবং ট্রেনটা কি করেছে, সেই ব্যক্তিকে ক্রস করেছে এবং সেই ক্রস করতে সময় লেগেছে 6 সেকেন্ড। লেংথ অফ দি ট্রেন হচ্ছে 100 মিটার। এবার যেহেতু ট্রেনটা ব্যক্তিকে ক্রস করেছে, তাহলে আগে আমরা জানলাম ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, তার দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে 100 মিটার। এবার ব্যক্তিটা যেহেতু স্থির ছিল না, ব্যক্তিরও একটা গতিবেগ ছিল, তাহলে এখানে আবার আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আসবে। অর্থাৎ এখানে এই 100 মিটার দূরত্বটা ট্রেন তার শুধু নিজের গতিবেগ অতিক্রম করেনি, আপেক্ষিক গতিবেগে 100 মিটার দূরত্বটা অতিক্রম করেছে, অর্থাৎ নিজের গতিবেগ প্লাস সেই ব্যক্তির গতিবেগ। তাহলে প্রথমে আমরা 100 মিটার যেতে সময় লেগেছে 6 সেকেন্ড, এই দুটো তথ্যের সাহায্যে আপেক্ষিক গতিবেগটা বের করব। আপেক্ষিক গতিবেগকে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি ইকুয়ালস টু হবে, আমরা আগে জেনেছি স্পিড ইকুয়ালস টু হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে রিলেটিভ ভেলোসিটিও হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইকুয়ালস টু 100/6 মিটার পার সেকেন্ড। এবং এটাকে যদি আমরা ঘন্টায় করতে চাই তাহলে তা হবে 100 মিটার 100/6 মিটার প্রতি সেকেন্ডকে এই ধরনের গতিবেগকে 18/5 দিয়ে গুণ করে দিলেই আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাই। একইভাবে কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাই। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখা যায়, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ আপেক্ষিক গতিবেগটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যেহেতু ট্রেনের গতিবেগ এবং ব্যক্তির গতিবেগ যোগ করে এটা পেয়েছি আমরা আপেক্ষিক গতিবেগটা, তাহলে ট্রেনের গতিবেগটা হবে, ভেলোসিটি অফ ট্রেন হবে 60 মাইনাস ব্যক্তির গতিবেগ ইকুয়ালস টু 55 কিলোমিটার প্রতি ঘন্টা। অতএব অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলা হয়েছে the speed of a boat in still water is 10 km/h। অর্থাৎ একটা নৌকার স্থির জলে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, বোটের গতিবেগ এটা স্থির জলে। if it can travel 26 কিলোমিটার ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে এবং আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে। প্রথমে এটা জানা যাক, স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে বোটও সেদিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, বোট যে নিজের স্পিডটা দিচ্ছে তার সঙ্গে স্রোতও কি করবে, তাকে ঠেলে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তার গতিবেগ বেড়ে যাবে। এই যে ডাউনস্ট্রিমে গতিবেগ, ডাউনস্ট্রিম ভেলোসিটি কি হবে, নিজের গতিবেগ, বোটের নিজের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। এবার এখানে যদি আমরা শেষে লিখে দেয় স্পিড অফ স্ট্রিম ইজ, স্রোতের গতিবেগই জানতে চাওয়া হয়েছে, সেটাকে আমরা ধরে নিব x 10 + x। তাহলে এটা হয়ে গেল স্রোতের অনুকূলে গতিবেগ। একইভাবে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হবে, আপস্ট্রিম ভেলোসিটি কত হবে, প্রতিকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে নৌকাটা যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, স্রোত নৌকাকে বাধা দিবে এবং বাধা দিয়ে তার গতিবেগ কমাবে। এবং কতটা কমাবে, স্থির জলে নৌকার গতিবেগ যত তার থেকে স্রোতের গতিবেগ যত ততটাই কমে যাবে, অর্থাৎ আপস্ট্রিম ভেলোসিটি হবে 10 - x। এবার এখানে বলা হয়েছে নৌকাটা 26 কিলোমিটার ডাউনস্ট্রিম যায় যত সময়, 14 কিলোমিটার আপস্ট্রিমও যায় তত সময়। অর্থাৎ আমরা পাচ্ছি প্রশ্নানুসারে 26 কিলোমিটার যেতে সময়, একটু আগেই আমরা দেখলাম স্পিড ইকুয়ালস টু হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল টাইম কত হবে, এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি টোটাল টাইম হবে
টোটাল ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ মোট দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা সময় পেয়ে যাই। তাহলে এখানে মোট দূরত্ব হচ্ছে 26, গতিবেগ হচ্ছে ডাউনস্ট্রিম গতিবেগ হচ্ছে 10 + x। একইভাবে আপস্ট্রিমে মোট দূরত্ব অতিক্রম করেছে 14 এবং আপস্ট্রিম ভেলোসিটি হচ্ছে 10 - x। এই দুটোর সময় কি হবে? সমান। আমরা লবে লবে কাটাকুটি করতে পারি যদি সমান চিহ্নের দুদিকে থাকে। 2 × 7 = 14, 2 × 13 = 26। এবারে এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনাকুনি গুণ। 7 × 10 = 70 + 7x = 130 - 13x। implies that 13x টা এদিকে বাম দিকে আনলে 7x + 13x হয়ে যায় 20x, এবং 70কে ডান দিকে নিয়ে গেলে 130 থেকে বিয়োগ হবে এবং হয়ে যাবে 60। আর এটা ইমপ্লাই করবে x = 20 × 3 = 60, অর্থাৎ স্রোতের গতিবেগ এখানে হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবারে বলা হয়েছে দি স্পিডস অফ দি 3 কার্স আর ইন দ্য রেশিও অফ 5:4:6। The ratio among the times taken by them to travel the same distance is। এই অঙ্কগুলো খুব সহজ। এখানে তিনটে গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া হয়েছে 5:4:6, এবং তাদের একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। মানে তিনটেই গাড়ি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে তাদের সময়ের অনুপাতটা হয়ে যাবে 1/5:1/4:1/6। আর কিছু করার দরকার নেই, দরকার আছে এটাকে আমাদেরকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। এবার পূর্ণ সংখ্যায় আনার জন্য আমাদের কি করতে হয়? এই যে ভগ্নাংশগুলো পেয়েছি তাদের হরের লসাগু, অর্থাৎ 5, 4, 6, এদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে বের করে নিতে পারি। তাহলে লসাগু কত হলো? 60। এবার কি করতে হবে? এই ভগ্নাংশের প্রত্যেকটা পদকে 60 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 1/5 × 60 = 1/4 × 60 = 1/6 × 60। এবার এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো 5 × 12 = 60, 4 × 15 = 60 এবং 6 × 10 = 60, 12:15:10। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা কেন হচ্ছে, এইভাবে কেন হচ্ছে সেটা সিম্পলভাবে এক্সপ্লেন করা যায়, যা পরে বেসিক্স নলেজের ক্লাসে করাবো। কোশ্চেন নাম্বার 99। এখানে বলা হয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস এ অ্যান্ড বি ইজ 330 কিলোমিটার। অর্থাৎ এটা ধরে নিলাম এ স্টেশন এবং এটা ধরে নিলাম বি স্টেশন। এ স্টেশন এবং বি স্টেশন এই দুটোর মধ্যে দূরত্ব কত? এবি। এবি সমান হচ্ছে 330 কিলোমিটার। এ ট্রেন স্টার্টস ফ্রম এ অ্যাট 8 AM। এ স্টেশন থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করেছে তা সকাল 8টায় যাত্রা শুরু করেছে, এবং বি স্টেশন থেকে অ্যাট 60 কিলোমিটার/আওয়ার। তাহলে এই স্টেশন থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করেছে সেটাকে আমরা বলছি ট্রেন এ, আর এর গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। Another train starts from B station at 9 AM, এবং বি স্টেশন থেকে আরেকটা গাড়ি যাত্রা শুরু করেছে যে সকাল 9টায় যাত্রা শুরু করেছে, যার গতিবেগ হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে অ্যাট হোয়াট টাইম ডু দে মিট, কখন তারা একে অপরকে মিট করবে? তাহলে যার গতিবেগ বেশি সে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, আমরা তাই এখানে ধরছি সি পয়েন্টটা কি, সি পয়েন্টে এসে তারা একে অপরকে মিট করবে। অর্থাৎ এসির দূরত্ব যা হবে এবং বিসির দূরত্ব যা হবে সেই দুটো দূরত্বের যোগফলই কিন্তু এবি। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা ধরে নিলাম ট্রেন এর এ স্টেশন থেকে সি পয়েন্টে আসতে সময় লেগেছে এক্স ঘন্টা। তাহলে ট্রেন বি এর বি স্টেশন থেকে সিতে আসতে সময় কত লাগবে? তার থেকে 1 ঘন্টা। মানে এ ট্রেন যেহেতু তারা সি পয়েন্টে মিট করছে, অর্থাৎ তারা একই টাইমে মিট করছে, অর্থাৎ বি ট্রেন কত সময় এখানে পৌঁছাবে? x - 1 ঘন্টা সময় এখানে
পৌঁছাবে, যেহেতু প্রথম ট্রেনটা 8টায় ছেড়েছিল, দ্বিতীয় ট্রেনটা 9টায় ছেড়েছে। এবার আমরা সময় পেয়ে গেছি কি কোন ট্রেনটা কতক্ষণ ধরে যাত্রা করেছে। তাহলে আমরা এসি এই যে দূরত্বটা এটা কত হবে, এই দূরত্বটা হবে আবার ওই একই ফর্মুলা, স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স হবে স্পিড ইন্টু টোটাল টাইম। তাহলে স্পিড হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং টোটাল টাইম হচ্ছে x ঘন্টা, মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60x। এবং বি থেকে সিতে আসতে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 75 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু টোটাল দূরত্ব মানে 330। এটা ইমপ্লাই করবে 60x প্লাস 75x মাইনাস 75 ইকুয়ালস টু 330। এবার এই দুটোর যোগফল হচ্ছে 145x ইকুয়ালস টু 330 প্লাস 75। তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল 405/145, আর এটা সমান হবে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো কোথাও একটা ভুল হয়েছে মনে হয়, দাঁড়াও, এখানে 70x হবে না, এখানে 60x হবে, এখানেই ভুলটা হয়েছে। 60x plus 75x equals to 135x। তাহলে এখানেও হবে 135। তাহলে এই মিস্টেকগুলো পরীক্ষার হলে মনে রাখতে হবে, যোগে ভুল হয়ে যেতে পারে। তাহলে 135কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে দেখব তা হয়ে যাচ্ছে 405, অর্থাৎ 135 একে 135, 135 3 405, অতএব x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3। তাহলে এবার প্রথম ট্রেনটা ছাড়ার 3 ঘন্টা পরে, অর্থাৎ 3 ঘন্টা পরে তারা পরস্পরকে মিট করবে। এবার প্রথম ট্রেন ছেড়েছিল 8টায়, তাহলে তার সঙ্গে যদি 3 ঘন্টা যোগ করি তাহলে সময়টা হচ্ছে 11 AM। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবার চলো দেখা যাক কি দিয়েছে। এবার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা ম্যাথ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে A and B together can do a piece of work in 30 days. A, having worked for 16 days, B finishes the remaining work alone in 44 days. In how many days shall B finish the whole work alone? তাহলে A এবং B একটি কাজের যদি একসঙ্গে করে তাহলে তাদের মোট সময় লাগে 30 দিন সম্পূর্ণ কাজ শেষ করতে, এবং এ যদি একাই কাজটি করে, এবার দেখা গেছে কি এ 16 দিন কাজটি করে চলে গেছে, তারপরে বি বাকি কাজটা 44 দিনে শেষ করেছে, আলাদা আলাদাভাবে তারা কাজ করেছে। তাহলে বি যদি একাই কাজটা করতো তাহলে কতদিন সময় লাগতো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি আমরা এই ট্রিকটা ইউজ করি, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু ইটি, যেখানে ই হচ্ছে এফিসিয়েন্সি, টি হচ্ছে টোটাল টাইম টেকেন। এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে একজন ব্যক্তি একদিনে কতটা কাজ করতে পারে, একক সময়ে কতটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে যেহেতু এখানে এ এবং বি এর এফিসিয়েন্সি দেওয়া নেই, আমরা ধরে নিলাম এ এর এফিসিয়েন্সি হচ্ছে এ এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে বি। তাহলে তারা দুজনে মিলে যদি কাজ করে তাহলে একক সময়ে তাদের মোট এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি। এটা বোঝো, যখনই দুটো ব্যক্তিকে আমরা কাজ করাই বা আমরা দুজন ব্যক্তি মিলে কাজ করি তাহলে একক সময়ে আমরা কতটা কাজ করব, আমাদের নিজের নিজের এফিসিয়েন্সির যোগফলের সমান কাজ কিন্তু আমরা একক সময়ে করব। এবার দেখো তারা যখন একসঙ্গে কাজ করছিল 30 দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছিল, অর্থাৎ টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক হবে টোটাল এফিসিয়েন্সি ইন্টু 30। আবার যখন এ একা 16 দিন কাজ করলো তাহলে ও কতটা কাজ করলো, তাহলে এ একা 16 দিন কাজ করলে ও কাজ করবে 16 ইন্টু এ,
এবং বাকি কাজটা বি 44 দিনে করেছে, তাহলে 44 দিনে বি কতটা কাজ করবে? 44 ইন্টু বি, অর্থাৎ তার সময় ইন্টু এফিসিয়েন্সি। এবার এই দুটার যোগফলও কিন্তু টোটাল ওয়ার্ক, ওই একই কাজ তো তারা করছে, তাহলে এই টোটাল ওয়ার্ক এবং এই টোটাল ওয়ার্কটা কি হবে? সমান হবে। এবার পরীক্ষার হলে আমরা কি লিখবো? পরীক্ষার হলে আমরা ডাইরেক্ট a প্লাস বি হোল ইন্টু 30 ইকুয়ালস টু 16a প্লাস 44b এটা লিখবো। implies that 30a plus 30b equals to 16a plus 44b। এবার এ গুলোকে বাম দিকে এবং বি কে ডান দিকে নিয়ে যাব, তাহলে এ কে যদি বাম দিকে আনি তাহলে 30a মাইনাস 14a 16a ইকুয়ালস টু 14a, এবং 30b কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 44b মাইনাস 30b ইকুয়ালস টু 14b। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়ালস টু বি, অর্থাৎ দুজনের এফিসিয়েন্সি কি আছে? সমান আছে। যেহেতু দুজনের এফিসিয়েন্সি সমান, অর্থাৎ তারা যখন পুরো কাজটা একসঙ্গে করছে 30 দিনে, তাহলে একা একা করলে তাদের কতদিন লাগবে? 60 দিন সময় লাগবে। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবার মেনসুরেশন থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে। মেনসুরেশন বলি, জিওমেট্রি বলি। মেনসুরেশন মানে কি? পরিমিতি। এখানে বলা হয়েছে if the length of a certain rectangle is decreased by 4 centimeter and the width is increased by 3 centimeter, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল আছে, আমরা ছবিটা আঁকি, পরিমিতির ক্ষেত্রে ছবি আঁকলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যায়। এটা একটা রেক্ট্যাঙ্গেল। এবার এর লেন্থকে যদি আমরা কি বলা হয়েছে? ইফ দি লেন্থ অফ এ সার্টেন রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 4 সেন্টিমিটার, লেন্থ 4 সেন্টিমিটার কমানো হয়েছে, তাহলে ধরে নিলাম 4 সেন্টিমিটার কমালে সেই লেন্থটা হয় এতটা, অর্থাৎ 4 সেন্টিমিটার এইটুকু অংশ কমিয়েছি, তাহলে এটা হলো লেন্থ। এবং 3 সেন্টিমিটার উইডথকে বাড়ানো হয়েছে, উইডথকে 3 সেন্টিমিটার বাড়ালাম। এবার যে ছবিটা পেলাম সেটা হয়ে গেল একটা স্কোয়ার। If the length of a certain rectangle is decreased by 4 semi and the width is increased by 3 semi, a square with the same area as the original rectangle would result, অর্থাৎ এই পরিবর্তনের আগে যে রেক্ট্যাঙ্গেলটা ছিল তার ক্ষেত্রফল যা, এই পরিবর্তনের পরে যে স্কোয়ারটা তৈরি হয়েছে তারও ক্ষেত্রফল হচ্ছে একই। the perimeter of the original rectangle is, তাহলে আসল যে রেক্ট্যাঙ্গেলটা, আয়তক্ষেত্রটা, তার পেরিমিটার, পেরিমিটার অর্থাৎ পরিসীমা কত, তাহলে পরিসীমা জানার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ দরকার। এবার এই ধরনের অঙ্কে কি করব? আমরা বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরে নিব। এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে x। এবার যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? কম হবে, x মাইনাস 3। একইভাবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু x, এইটুকু হচ্ছে x, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে x প্লাস 4, যেহেতু 4 সেমি কমানো হয়েছিল। এবার প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়ালস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বাহু গুণিত বাহু। এটাকে যদি আমরা গুণ করি, গুণফলটা কত হবে? x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু x স্কোয়ার। এবার গুণটা এত তাড়াতাড়ি কি করে হলো? তার নিয়ম হচ্ছে, যদি দুটো সংখ্যামালার, এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, দুটো সংখ্যামালার প্রথম পদ দুটোই কি আছে? x, এদেরকে গুণ করছি, তাহলে প্রথমে x স্কোয়ার বসবে, তবে এই +4 আর +3 এদেরকে অ্যাড করে হলো +7, তো +7x, এবং তারপরে তাদেরকে গুণ করে যা হবে, অর্থাৎ +12 হচ্ছে এক্ষেত্রে +12, এটা হয়ে গেল তাদের গুণফল। ইমপ্লাইজ দ্যাট, দুই দিক থেকে x স্কোয়ার কেটে দিলাম কারণ বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, 7x ইকুয়ালস টু 12। ও, আমি এখানে একটু ভুল করেছি, এখানে x প্লাস 3 হবে না, x মাইনাস 3 হবে। এবার +4 আর -3 কে যোগ করলে হয়
প্লাস ওয়ান মানে প্লাস ওয়ান এক্স মানে প্লাস এক্স। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু পাচ্ছি, আর প্লাস ফোর আর মাইনাস থ্রিকে যদি আমরা গুণ করি সেই গুণফলটা কত হবে, মাইনাস টুয়েলভ। তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল 12। যেহেতু এক্স এর ভ্যালু 12, অতএব রেক্ট্যাঙ্গেলটার বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফোর ইকুয়ালস টু 12 প্লাস ফোর ইকুয়ালস টু 16, এবং রেক্ট্যাঙ্গেলটার প্রস্থ হবে এক্স মাইনাস থ্রি মানে 12 মাইনাস 3 ইকুয়ালস টু 9। তাহলে তার পরিসীমা কত হবে, পরিসীমা ইকুয়ালস টু হয় 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত সেমি ইকুয়ালস টু 16 এবং 9 যোগ করলে হয় 25, 25 দুগুণি 50 সেমি। Therefore, option C is the correct answer. That's all for today, my friends. Thank you for following Bengali Equation. Please subscribe the channel.